আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। তথাকথিত গণতন্ত্রের মোড়কে একনায়কতান্ত্রিক স্বৈরশাসনের বিরুদ্ধে দেশের জনগণের অনাস্থার অনন্য এক উদাহরণ হয়ে রইল বিদায়ী 2024। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট অনুকূল পরিবেশে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দল ও ব্যক্তিরও সংস্কার জরুরি, এমন মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার সততা তৈরি না হলে সবই ভেস্তে যাবে। হাসান মাহমুদের রিপোর্ট। ইতিহাসের অনবদ্য পৃষ্ঠায় রক্তের স্পর্ধা রাঙানো বিজয়ের আলপনা আঁকা 2024-এর শুরুটা ছিল বিতর্কিত ডামি নির্বাচনের নিন্দা মাথায় নিয়ে। আমি শেখ হাসিনা একতরফা বিজয় নিয়ে সমালোচনার মুখেই চতুর্থ মেয়াদে শপথ নেয় হাসিনা সরকার। ক্ষমতা নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করে আওয়ামী লীগ। দৃশ্যপট পাল্টে যায় কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে। আন্দোলন দমনে ফ্যাসিবাদ সরকারের গুলিতে রক্ত ঝরে শত শত মানুষের, ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালায় শেখ হাসিনা। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রথম 5 মাসে বেশ কিছু কমিশন গঠনের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের ইতিবাচক বার্তা দেয়া হয়। কিছুটা দম পায় অর্থনীতি, তবে সংখ্যালঘু ইস্যুসহ নানামুখী আন্দোলনও ঠেকাতে হয় নতুন সরকারকে। অন্যদিকে 31 দফা রাষ্ট্র সংস্কার নিয়ে নতুন বাংলাদেশ গড়ার ইতিবাচক বার্তা দেয় জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। জামায়াতে ইসলামের পক্ষ থেকেও তুলে ধরা হয় সংস্কার প্রস্তাব, তবে পরিবর্তিত পরিস্থিতিতে ভয়াবহ চাপের মুখে পড়ে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের মিত্ররা। আন্দোলনকারী শিক্ষার্থীদের নতুন দল গঠনের উদ্যোগ আলোচনা ও সমালোচনা দুটোরই জন্ম দেয়। বিশেষজ্ঞরা মনে করেন, রাষ্ট্রে যেমন সংস্কার জরুরি, তেমনি জরুরি দলেও। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার, এবং একই সাথে আমি মনে করি যে রাজনৈতিক, যেটা আপনি বললেন, রাজনৈতিক দলেও সংস্কারটা প্রয়োজন। দলগুলোকে গণতান্ত্রিক করাটা খুব জরুরি। আমাদের সমস্যা ছিল তো এগুলোর চরম দলীয়করণ। এরা এত পক্ষপাত দুষ্ট, এরা নিজেরাই এই যে একটা সরকারের ক্ষমতা টিকে রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। প্রশাসন, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, স্থানীয় সরকার কাঠামো সংস্কারের পাশাপাশি ক্ষমতাকে পুঁজি করে ঢালাও চাঁদাবাজি, বদলীয় নিয়োগ বাণিজ্য, ভূমি দখল, নদী দখল, বাজার সিন্ডিকেট, টেন্ডার ও মেগা প্রকল্প বাণিজ্য সহ সীমাহীন দুর্নীতি বন্ধে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতার পাশাপাশি দরকার নৈতিক সংস্কারও। নেতাদের যে পার্সোনাল কোয়ালিটি, মানে পার্সোনাল যে মোরালিটি, মানে সোনার পাথর বাটির মতো হয়ে গেছে আর কি। এটা আশাই করা যায় না এখন আর কি। চাঁদাবাজি, দখলবাজি, বদলি বাণিজ্য, নমিনেশন বাণিজ্য, নির্বাচন বাণিজ্য, এই সব কিছু সিন্ডিকেট, সব কিছুর সাথে জড়িত। নির্বাচন সফল করার জন্য রাজনৈতিক দলের একটা ভূমিকা থাকবে। আর যারা ভোটার, তারাও যদি হাত পা গুটিয়ে বসে থাকি যে আমাকে কোলে করে নিয়ে ভোট দেওয়া দিবে, ওটাও হবে না। যারা ভোটার, তাদের সক্রিয়তা দরকার আছে। প্রতিবেশী রাষ্ট্রের বিরূপ আচরণ এবং রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক মহলে তুলে ধরে রাজনীতিবিদদেরকে একটি জোরালো পররাষ্ট্র নীতি ব্যবস্থার কথাও মাথায় রাখতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট এদিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও ধর্মীয় আচারাদি, আনন্দ এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করছেন। খ্রিস্ট ধর্মের প্রবর্তককে স্মরণ করতে গির্জায় প্রার্থনার আহ্বান করার জন্য বাজানো হয় ঘণ্টাধ্বনি। দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটিকে ঘিরে সরকারের নেয়া নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেছেন। সকলের মঙ্গল ও কল্যাণের প্রার্থনা করবেন তারা। পাশাপাশি তাদের প্রত্যাশা, বিশ্বের বুকে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। সবাই আনন্দ করুক এবং হাসি খুশি থাকুক, সবাই যেন ভালোভাবে বড়দিন পালন করতে পারে। সবাইকে মেরি ক্রিসমাস। প্রার্থনা করেছি যে
আমাদের যাতে আরো ভালো কিছু হয় জীবনে, আমরা যাতে অনেক বড় কিছু হতে পারি। আমি যিশুর কাছে প্রার্থনা করি যে আমাদের পৃথিবীটা যেন আরো ভালো হয়ে ওঠে, আর এই যে দেশের গন্ডগোল হচ্ছে এসব যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর সকলে মানুষ যেন সুস্থ হয়ে থাকে। গির্জায় এসেছি, প্রার্থনা করেছি আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য, বিশ্বের জন্য। পুরো বিশ্বটাকে চাচ্ছি যেন যতটা উত্তাল আছে এটা যেন এখন শান্ত হয়ে যায়। খ্রিস্টান সম্প্রদায় সহ সকলকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি কথা বলেন। সরকার ধর্মীয় সংহতি চায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নয়, এদেশে সবাই এক পরিবারে সবাই মিলে একত্রে থাকবে, এটাই স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশে উদারতা, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন এবং খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এদিকে বড়দিন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কাকরাইল চার্চ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। সকল সম্প্রদায়ের ব্যক্তিবর্গ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করতে পারে সে বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যগণ নিরলসভাবে দায়িত্ব পালন করবে বলেও আশ্বাস দেন সেনা প্রধান। খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে, সেনাবাহিনী, এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশে চোরতন্ত্র কায়েমের মাধ্যমে দুর্নীতি করে প্রচুর অর্থ বিদেশে পাচার করেছেন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তারা এসব কাজের বিচার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এদিকে উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পদোন্নতি বঞ্চিত 764 জন সরকারি কর্মকর্তাকে ভূতাপেক্ষ সুবিধা প্রদান, দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, গণভবনে জাদুঘর প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা হয়। একই সাথে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয় এই বৈঠকে। নতুন যে সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ, এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য, সমস্ত মানুষের জন্য, ঠিক অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে। এটা কোনোভাবেই আপনার স্বাধীনতাকে সংকুচিত করবে না। আমি এটা একটু নিশ্চিত, এটার বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যেটা হয়েছে যে আগের যেগুলো কন্ট্রোভার্সিয়াল যেগুলো ক্লজ ছিল আগে সাইবার সিকিউরিটি অ্যাক্টের, সেগুলো সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান প্রেস সচিব। একই সাথে তার বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে বলেও জানান তিনি। শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন। আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ, মানে গত 15 বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে, এটা তো চিন্তা করা যায় না। এবং পুরো পৃথিবী এখন হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কী ছিল। এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল, এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। সিরিয়াসলি এটা আমরা ইনভেস্টিগেট করছি। গণমাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে ধরনের খবর উঠে আসছে তা তথ্য সমৃদ্ধ নয় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে দেয়া চিঠির উত্তরের
অপেক্ষায় আছে বাংলাদেশ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম একথা বলেন। প্রত্যর্পণ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া উল্লেখ করে বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির উত্তরের জন্য দিল্লিকে তাগিদ দেওয়া হবে। অন্যদিকে জুলাই আগস্ট সহিংসতা তদন্তে জাতিসংঘকে ঠিক সময়ে তথ্য না দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বিভিন্ন সেক্টর থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছিল। জানান, প্রবাসীদের সেবা এবং কূটনৈতিক সক্ষমতা বাড়াতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে বাংলাদেশ হাইকমিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 10,000 বাংলাদেশি এখানে আছে। কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। এটা যতটুকু সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা কারেক্ট, তারা সেভাবেই ডিসাইড করবে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজু কমিটির সভা শেষে এই আহ্বান জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রোডম্যাপ দ্রুত প্রকাশ করা জরুরি। এতে সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা ও বিশ্বাস বাড়বে। আমির খসরু বলেন, সংস্কার করতে হবে সংসদে। বিএনপি নির্বাচিত হলে সংস্কার কমিটির পরামর্শ সংসদে তুলবে এবং তা বাস্তবায়ন করবে। এদিকে রাজধানীর গুলশানে আরেকটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন বলেছেন, নির্বাচন দিলেই ক্ষমতায় আসবে বিএনপি, যা মেনে নিতে পারছে না অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে বিএনপির বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, অন্য কোনো পথে নয়, জনগণের ভোটেই দেশের দায়িত্বভার গ্রহণ করবে বিএনপি। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ? আমার দোষ না। আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই, এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয়, তো আপনাদের কিসের তকলিফ? কেন লম্বা করতেছেন? কেন 1 বছর, 2 বছর, 3 বছর করতেছেন এগুলা? জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ড সহ খুন, গুম, শাপলা চত্বরের পরিকল্পিত হত্যার বিচার করা হবে। তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব বন্ধ করে সমৃদ্ধশালী দেশ গড়া হবে। মঙ্গলবার গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামাত আমির। জেলাভিত্তিক উন্নয়নের তালিকা থেকে গাইবান্ধা যেন বঞ্চিত না হয়, এ ব্যাপারে সরকারের কাছে দাবি জানান তিনি। জেলা জামাতের আমির আব্দুল করিম সরকারের সভাপতিত্বে সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে রংপুরের মিঠাপুকুর কলেজ মাঠে পথসভায় দলের আমির বলেন, মানবিক বৈষম্যমুক্ত দেশ গড়তে চায় জামাতে ইসলামী। আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়া হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানো বাস্তব নমুনা ইনশাআল্লাহ। চাঁদাবাজি বন্ধ করতেই হবে, দখলদারি ছেড়ে দিতে হবে, অফিস, আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ নির্মূল করতে হবে, বৈষম্য দূর করতে হবে। পদ্মা সেতু দুর্নীতি ও ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নভ থিয়েটার দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ব্রিফিংয়ে এসব কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। দুদক জানায়, পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্ত শুরু করেছে দুদক। এদিকে দুদকের অনুসন্ধান দল জানিয়েছে, 8 প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টা সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য বিভিন্ন দফতরে চিঠিপত্র দিচ্ছেন। এই বিষয়ে ইতিপূর্বে আমরা আপনাদেরকে ব্রিফ করেছি। এটা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ।
দেশের জাহাজ নির্মাণ শিল্প অনেকটা থমকে আছে। এর কারণ নির্মাতাদের আর্থিক ক্ষেত্রে জটিলতায় জড়িয়ে পড়া। এক্ষেত্রে সরকারের সহায়তায় শিল্পটি ঘুরে দাঁড়াতে পারে বলে জানান শিপ ইয়ার্ড মালিকরা। দেশের জাহাজ নির্মাণ শিল্প নিয়ে চট্টগ্রামের শামসুল হক হায়দরের পাঠানো 2 পর্বের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। বাংলাদেশে গড়ে উঠেছে দক্ষ জাহাজ নির্মাণ শ্রমিক। বিদেশি শ্রমিকদের তুলনায় এদের পারিশ্রমিক তুলনামূলক কম হলেও যা পায় তাদের সন্তুষ্ট। আবার এ খাতে ভালো কর্মসংস্থানও হচ্ছে বলে জানান শ্রমিকরা। এই শিপইয়ার্ডটা হওয়ার কারণে আমাদের এই এলাকার মানুষগুলো কাজ করতে পারতেছে। কাজ করে আমাদের উপার্জন যেটা হচ্ছে সেটা দিয়ে আমাদের মোটামুটি অনেক ভালো চলতেছে। বাংলাদেশে নির্মিত জাহাজের মান উন্নত ও নির্মাণ ব্যয় কম হওয়ায় এগিয়ে আসছেন বিদেশি আমদানিকারকরা। ফলে পর্যাপ্ত রপ্তানির সুযোগ এলেও তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে ভারী শিল্পটির পুঁজি সংকট উত্তরণে সরকারের নীতি সহায়তা চান জাহাজ নির্মাতারা। আমি প্রিন্সিপালটা পে করে দেবো, আর পে করার পরে ইন্টারেস্টটা যদি আমাকে মাফ করে দেয় আর আমাকে একটা লো কস্ট যদি ফান্ড করে দেয় আমার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, আমার প্রজেক্ট ফাইন্যান্সিংয়ের জন্য, আমার কাছে তাতেই কিন্তু আমার শিপ বিল্ডিংটা ঘুরে দাঁড়াতে পারে। আমাদের দেশীয় প্রতিষ্ঠান যদি সে আমাদের টেন্ডার স্পেক এবং অনুযায়ী যদি তাদের কারিগরি সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা থাকে, তারা যদি এই কাজ আমাদেরকে টাইমলি ডেলিভারি দিতে পারে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও তাদেরকে সাধুবাদ জানাবে যে দেশীয় শিল্প আমরা বিকাশ ঘটাতে সহযোগিতা করতে পারছি। দেশের বন্দরসমূহ বিভিন্ন সংস্থা জাহাজ আমদানি করে থাকে। সেসব সংস্থায় বিদেশ থেকে জাহাজ আমদানির পরিবর্তে দেশে নির্মিত জাহাজ সংগ্রহ করা হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এ বিষয়ে মান ও নির্মাণ সময়ের উপর গুরুত্ব দেন বন্দর সংশ্লিষ্টরা। NTV নিউজ ডেস্ক। দেশে তথ্য প্রযুক্তি খাতে বিগত 15 বছরে অপ্রয়োজনীয় অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেগুলো এখন বাতিল করলে সরকারের প্রায় 7,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে মনে করছে তথ্য প্রযুক্তি বিভাগের অনিয়ম দুর্নীতি তদন্তে গঠিত কমিটি। মঙ্গলবার আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী একথা জানান। বলেন, তদন্ত কমিটির রিপোর্ট গত রোববার তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে দেয়া হয়। 1 সপ্তাহের মধ্যেই অপ্রয়োজনীয় ওইসব প্রকল্প বাতিল হবে। সচিব বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও লুটপাটের জন্য তথ্য প্রযুক্তি বিভাগের এসব প্রকল্প হাতে নেয়। ইতিমধ্যে গত 2 মাসে এই মন্ত্রণালয় থেকে প্রায় 1800 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে বলেও জানান আইসিটি সচিব। যেখানে বিজনেস কেস নাই সে জায়গাগুলোকে প্রকল্প স্থান হিসাবে সিলেক্ট করা হয়েছে এবং কনস্ট্রাকশন হয়ে গেছে। যেমন আপনি যদি নাটোরের সিংড়ায় যান, ওখানে যে দেখবেন যে বিশাল অট্টালিকা, সুন্দর অট্টালিকা, মানে সুরম্য অট্টালিকা যেটাকে আমরা বলবো, এটা হয়ে গেছে। হার্ডওয়্যারগুলো সাফিসিয়েন্টলি আছে ওই জায়গায়, কিন্তু আনফর্চুনেটলি কোনো বিজনেস কেস নাই। অপ্রয়োজনীয় অঙ্গ সংযোজনে আমাদের প্রায় 6,900 কোটি টাকা, প্রায় 7,000 কোটি টাকার মতো অতিরিক্ত অঙ্গ সংযোজন করা হয়েছে, যেটা এখনই চলমান প্রকল্পগুলো থেকে বাদ দেওয়া যেতে পারে। বিগত সরকারের আমলে জনপ্রশাসনকে দলীয়করণ করার ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। আবারও যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে, সেজন্য জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কার প্রয়োজন। তাই জনপ্রশাসনকে জনকল্যাণমুখী করার পাশাপাশি কার্যকর জনপ্রশাসন তৈরিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করা দরকার বলেও মনে করেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত সংলাপে এসব কথা বলেন বক্তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জনপ্রশাসন নিয়ে আলোচনায় CGS এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, বিগত সরকারের আমলে দেশের জনগণের কোনো অধিকার ছিল না। এখন আমরা এই বিতর্কে জড়িয়ে পড়েছি যে আমরা সংস্কার করব না নির্বাচন করব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জনগণের স্বার্থে জনপ্রশাসনের কার্যক্রম নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ দেন। সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছিল তার সুফল আমাদের ঘরে উঠেনি, বরং ছিনতাই হয়ে গিয়েছে। গত সরকার তাদের নির্বাচনী ইশতেহার হিসেবে ঘোষণা করেছিলেন, হ্যাঁ দিন বদল হয়েছে, দিন থেকে রাত হয়েছে, রাত থেকে দিন হয়নি। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কোনো রকম দলীয়করণ হবে না। দুর্নীতি, দুর্বেতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি ইত্যাদির অবসান ঘটবে সব কিছু। তখন যদি ওই সংস্কারগুলো করা হতো, তাহলে কিন্তু আজকের যে এই গত কয়েক মাসের যে বিয়োগান্তক ইতিহাস, এটা হয়তো সৃষ্টি হতো না।
মানবাধিকার ও সেবার নিশ্চয়তার ভিত্তিতে জনপ্রশাসনের সংস্কার প্রয়োজন উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, কার্যকর জনপ্রশাসন তৈরিতে বিগত সরকারের আমলে স্থানীয় সরকারের গুরুত্ব দেওয়া হয়নি। সার্বিক সিস্টেমিক প্রপার্টি হচ্ছে একটা এই যে ব্রোকার সিস্টেম ভিত্তিক একটা বাস্তবতা দাঁড়িয়ে আছে। এটার মূলে একটা আঘাত হানাটা খুবই জরুরি যদি আমরা সত্যিকার অর্থে ভালো সংস্কার করতে চাই। স্থানীয় সরকারগুলোকে যদি আমরা সঠিক পর্যায়ে শক্তিশালী করতে পারি তাহলে কিন্তু জনপ্রশাসন সংস্কারের অনেক কাজ কমে আসে। গত 15 বছরে ন্যাশনাল পলিটিশিয়ানস এবং ব্যুরোক্রেসি দুজনে মিলে স্থানীয় সরকারকে একটা ছোটোখাটো চাকর পর্যায়ে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। অপহরণ ও হত্যার উদ্দেশ্যে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের উপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর ওয়্যারলেস গেট এলাকায় ঘটনা ঘটে। টিপু আলম জানান, সকাল 10:30টার দিকে অফিসে যাওয়ার সময় ওয়্যারলেস গেটে তার গাড়ির গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তার উপর আক্রমণ করে অপহরণের চেষ্টা করে তারা। এ সময় বৈশাখী টিভির কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয়রা হামলাকারীদের কাছ থেকে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় বৈশাখী টিভির পক্ষ থেকে বনানী থানায় একটি মামলা করা হয়েছে। জড়িত সন্দেহে এখন পর্যন্ত 4 জনকে আটক করেছে পুলিশ। আমাকে এখান থেকে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে আমাকে এটা করছে। আর তাছাড়া আমাদের সিসি ক্যামেরায় সবগুলার প্রুফ আছে কে কে ছিল। এখন আমি 4 জন যারা ধরা পড়ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে রিমান্ডে আসল রহস্য বাড়ি যাব, এটার সাথে আর কে কে ইনভলভমেন্ট ছিল। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন ব্যক্তি করদাতারা, আর কোম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। এমন সিদ্ধান্ত নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এ ব্যাপারে পৃথক 2টি আদেশ জারি করেছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন অনুযায়ী 2024-25 কর বর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আগামী 31 ডিসেম্বর। সময় বাড়ানোর ফলে অফলাইন ও অনলাইন উভয় প্রকার রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোম্পানি ব্যতীত সব করদাতা জরিমানা ছাড়া 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এদিন বেথেলহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যীশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্ম অনুসারীরাও ধর্মীয় আচারাদি, আনন্দ ও প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করছেন। খ্রিস্ট ধর্মের প্রবর্তককে স্মরণ করতে গির্জায় প্রার্থনার আহ্বান করার জন্য বাজানো হয় ঘণ্টাধ্বনি। দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটিকে ঘিরে সরকারের নেওয়া নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেছেন। সকলের মঙ্গল ও কল্যাণের প্রার্থনা করবেন তারা। পাশাপাশি তাদের প্রত্যাশা, বিশ্বের বুকে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। এ বিষয়ে জানতে চলে যাচ্ছি রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথিড্রালে। সেখানে আছেন সহকর্মী আরাফাত ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরাফাত, প্রার্থনা ও খ্রিস্টযোগে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে? লোপা, শুরুতেই আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বড়দিন উপলক্ষে যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান, যেটিকে খ্রিস্টজাগ বলা হয়, সেটি কিছুক্ষণ আগে এখানে শেষ হয়ে গিয়েছে এবং দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মূলত এই প্রার্থনার মধ্য দিয়ে। আমরা এই গির্জায় এসে যেটি দেখতে পেয়েছি, ভক্তরা গির্জায় উপস্থিত ছিলেন এবং শুরুতেই সেখানে ভক্তদের উদ্দেশ্যে তারা যে দলীয় সমবেত সঙ্গীত পরিবেশনা, যেটিকে তারা ধর্মীয় সঙ্গীত বলে থাকেন, সেই ধর্মীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর
এরপর পবিত্র বাইবেল থেকে যিনি ধর্মযাজক রয়েছেন তিনি ঈশ্বরের বাণী প্রচার করেন এবং সেই বাণীর মধ্য দিয়ে যিশু খ্রিস্টের আগমনের যে তাৎপর্য সেগুলো তুলে ধরা হয়। পরবর্তীতে যে খ্রিস্টজাগ এরপরে হচ্ছে ভক্তদের প্রসাদ তুলে দেওয়া হয়, এর মধ্য দিয়ে এর মূল আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এবং এই মুহূর্তে যদি আপনাকে আমি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমি যে গির্জাটিতে অবস্থান করছি, বড়দিন উপলক্ষে এই গির্জাটি কিন্তু বর্ণিল সাজে সুসজ্জিত করে সাজানো হয়েছে। এখানে আমরা বাইরে দেখতে পাচ্ছি যে প্রতীকী যে গোয়ালঘর, যেখানে বলা হয় যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, সেটি স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি গির্জার দেয়ালগুলোতে যিশুর যে বাণী, সেই বাণীগুলো ভক্তদের উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছিলাম, ধর্মযাজক যিনি রয়েছেন তিনি তার বাণীর মধ্য দিয়ে দেশ এবং জাতির শান্তি কামনা করছিলেন এবং যে উদ্দেশ্যে যিশুর জন্ম হয়েছিল, খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের বিশ্বাস অনুযায়ী যে জগতে যে অন্ধকার ছিল সেই অন্ধকারে আলো ফোটানোর জন্য কিন্তু যিশুর জন্ম হয়েছিল, যার ফলে প্রতি বছর 25 ডিসেম্বর খ্রিস্ট ধর্মের যে প্রবর্তক যীশু খ্রিস্ট তার জন্মগ্রহণ উপলক্ষে এই দিনটি পালন করে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সারা বিশ্বের মতো বাংলাদেশ তথা রাজধানীর বিভিন্ন গির্জায় দিনটি উপলক্ষে বিশেষ প্রার্থনা এবং বড়দিনের উৎসব চলছে। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বড়দিনের উদযাপনের সর্বশেষ আপডেট। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে 7 নৌ শ্রমিককে হত্যার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল। সকালে রাজধানীর সদরঘাট এলাকায় মানববন্ধন করে সংগঠনটি। শ্রমিকরা বলেন, নৌযান শ্রমিক কর্মচারীদের যারা হত্যা করেছে তাদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এ সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা। বলেন, মেঘনা নদীর বিভিন্ন স্থানে জাহাজ গতিরোধ করে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি ও শ্রমিক নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটে, তবে এভাবে হত্যার ঘটনা কখনোই ঘটেনি। নদীতে নৌযান শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন শ্রমিকরা। কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তারা। কাউকে যাতে চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়, দেশের চিকিৎসা সেবার মান সেই পর্যায়ে উন্নীত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলনে ন্যাশনাল ডক্টর ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে এ কথা বলেন তিনি। জনগণের সেবায় চিকিৎসকদের আরও নিবেদিত হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, মানবিক দেশ গড়তে চিকিৎসকরা নেতৃত্ব দিতে পারলেও এজন্য সবাইকেই এগিয়ে আসতে হবে। সারা দেশ থেকে কয়েক হাজার চিকিৎসক যোগ দেয় এই সম্মেলনে। বক্তারা ছাত্র জনতার বিপ্লবে শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানান। বিগত সরকার ফ্যাসিবাদের মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তাই দেশে সংস্কার শেষে নির্বাচনে যাবে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রমে হাত দিয়েছে। গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসা নিশ্চিতে এই সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আমরা যারা কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে ফিরে যাবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এদিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যীশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও ধর্মীয় আচারাদি, আনন্দ এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করছেন। খ্রিস্ট ধর্মের প্রবর্তককে স্মরণ করতে গির্জায় প্রার্থনার আহ্বান করার জন্য বাজানো হয় ঘণ্টাধ্বনি। দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটিকে ঘিরে সরকারের নেয়া নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেছেন। সকলের মঙ্গল ও কল্যাণের প্রার্থনা করবেন তারা। পাশাপাশি তাদের প্রত্যাশা,
বিশ্বের বুকে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। বড়দিনের আয়োজন নিয়ে জানতে চলে যাচ্ছি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। সেখানে আছেন সহকর্মী আরাফাত ইসলাম, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরাফাত, বড়দিন উপলক্ষে আয়োজন কেমন দেখতে পাচ্ছেন? জি লোপা, শুরুতেই আপনার মাধ্যমে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে জানাচ্ছি বড়দিনের শুভেচ্ছা, শুভ বড়দিন। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি 5 তারকা হোটেল সোনারগাঁতে এবং যে জায়গাটিতে রয়েছি এটি মূলত একটি কিডস জোন। এখানে কিডস কার্নিভাল চলছে। ঢাকার যতগুলো 5 তারকা হোটেল রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় একটি এরিয়া জুড়ে হোটেল সোনারগাঁ প্রতি বছরের মতো এই আয়োজনটি এবারও করেছে এবং এখানে সকাল থেকে রাত 9:30টা পর্যন্ত দিনব্যাপী কিন্তু নানা আয়োজন রয়েছে। বিশেষ করে বাচ্চাদের জন্য এখানে নানা রকমের রাইডস রয়েছে, যে রাইডসগুলোতে বাচ্চারা তাদের বড়দিন উদযাপন করতে পারবেন। আমরা এই এখন যে শেডটি রয়েছে এই শেডের বাইরে আমরা দেখতে পেয়েছি দেশীয় ঐতিহ্য ধারণকৃত যে নাগরদোলা থেকে শুরু করে ঘোড়া, এ ধরনের বিভিন্ন ধরনের কিন্তু রাইডস রয়েছে এবং ভেতরে এখানে যেটি আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেও এখানে শো চলছিল, বিভিন্ন ধরনের শো চলছে এবং সান্তা ক্লজ রয়েছে। সান্তা ক্লজ বাচ্চাদেরকে বড়দিনের যে উপহার সেটি দিচ্ছেন এবং বাচ্চারাও খুবই আনন্দের সাথে সেই উপহার গ্রহণ করছেন। একই সাথে যদি বলে রাখি, বড়দিনকে ঘিরে রাজধানীর বিভিন্ন 5 তারকা হোটেলের মতন এই হোটেলেও আমরা এসে যেটি দেখতে পেয়েছি যে বড়দিনের যে সিম্বলিক যে আইকন যেটিকে আমরা বলে থাকি ক্রিসমাস ট্রি, সেই ট্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের কিন্তু আয়োজন করা হয়েছে এখানে। এবং দুপুরে এখানে যারা গেস্ট হিসেবে রয়েছেন, যারা কুপন কিনেছেন তাদের জন্য বিশেষ ছাড় এবং বেশ কিছু ডিসকাউন্ট রয়েছে। এখানে টগি ফান ওয়ার্ল্ড যারা আজকে টিকিট কাটবেন, এটি তারা 25 জানুয়ারি পর্যন্ত কিন্তু এক টিকিটের মাধ্যমে তারা প্রবেশ করতে পারবেন, এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন কর্তৃপক্ষ। এবং এর পাশাপাশি এখানে যারা দর্শক রয়েছেন বা যারা এখানে প্রবেশ করছেন তাদের মাধ্যমে আমরা যেটি জানছিলাম, তারা যেমনটি বলছেন তারা আয়োজনে খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি কিছু অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই উৎসবে সামিল হতে। এবং তারা যেমনটি বলছেন, যেহেতু বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, ধর্ম যার যার উৎসব সবার, সেই প্রেরণায় কিন্তু তারা উজ্জীবিত হয়ে কিন্তু সবার সাথে সম্মিলিত হয়ে তারা এই উৎসবটি পালন করছেন এবং সবার প্রত্যাশা আগামী দিনে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে আমরা পাবো এবং মানুষের মধ্যে ভেদাভেদ এবং হানাহানি বলে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা হবে, এমনটাই প্রত্যাশা করেছেন খ্রিস্ট ধর্মাবলম্বী সহ সকল ভক্তনুরাগীরা। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বড়দিন আয়োজন ঘিরে রাজধানীর 5 তারকা হোটেল থেকে সর্বশেষ আপডেট। লোপা, জানছিলাম বড়দিনের খবর। শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, তাই দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনে যাবে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল, বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রমে হাত দিয়েছে। গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আমরা যারা কমিশন গুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশন গুলো প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে ফিরে যাবে। প্রশাসন সহ সকল স্থানে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের সরিয়ে দিতে না পারলে ষড়যন্ত্র চলমান থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রেক্ষিতে টেক্সটাইল সেক্টর শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
জাহিদ বলেন, পতিত আওয়ামী দোসরদের ষড়যন্ত্র রুখতে প্রথম দিকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো রাজনৈতিক দলের পেছনে পড়ে না থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের দোসরদের প্রতিহত করতে হবে বলেও জানান তিনি। অতীতে কোনো স্বৈরাচার ফিরে আসতে পারেনি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী স্বৈরাচারের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। যে আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দোসরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে, আপনারা প্রতিরোধ করতে পারবেন না। দেশের মঙ্গলের জন্য আজকে ঐক্যের প্রয়োজন। ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। কাউকে যাতে চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়, দেশের চিকিৎসা সেবার মান সেই পর্যায়ে উন্নীত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলনে ন্যাশনাল ডক্টর ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে কথা বলেন তিনি। জনগণের সেবায় চিকিৎসকদের আরও নিবেদিত হবার আহ্বান জানান জামায়াত আমির। বলেন, মানবিক দেশ গড়তে চিকিৎসকরা নেতৃত্ব দিতে পারলেও এজন্য সবাইকেই এগিয়ে আসতে হবে। সারা দেশ থেকে কয়েক হাজার চিকিৎসক যোগ দেয় এই সম্মেলনে। বক্তারা ছাত্র জনতার বিপ্লবের শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানান। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটা বিপ্লব আসুক, এটা আমি প্রত্যাশা করি। এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার চাওয়া মাত্র দুইটা। একটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে র্যাপিডলি গ্রোয়িং সায়েন্স হচ্ছে মেডিকেল সায়েন্স। এই জায়গায় আমরা বহু পিছনে, আমাদের অবস্থান কপি অ্যান্ড পেস্ট। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি। বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। তাবলিগ জামায়াতের বিভাজনের কারণে মাওলানা সাদের অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাউথপন্থী শিক্ষার্থীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা বিভেদ ও বৈষম্যের পরিণতি বলেও দাবি করেন তারা। দ্রুত বৈষম্য নিরসন করে দুই পক্ষের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় তাবলিগ জামাতের বিভাজন নিরসনে সমতা নিশ্চিত সহ 11 দফা প্রস্তাবনা দেয়া হয়। এছাড়াও তাবলিগের কার্যক্রম এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে উভয় পক্ষের মুরব্বীদের আলোচনা করারও আহ্বান জানান শিক্ষার্থীরা। পাল্টাপাল্টি যদি আমরা যুক্তিতর্ক শুরু করি, তাহলে এই সমস্যার কোনো সমাধান হবে না, বরং সমস্যা, ঝগড়া বিবাদ আরও বৃদ্ধি পাবে। আমরা চাই শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের মধ্যে তাবলিগের কাজ আবার এক প্ল্যাটফর্মের অধীনে চলে আসুক। ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের সাথী ভাইদেরকে আমরা অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বৈষম্যহীন দেশ গঠনে ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর আগে বড়দিনের কেক কেটে অনুষ্ঠান শুরু করেন রাষ্ট্রপতি। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শুভেচ্ছা বক্তব্যে জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ। সব ধর্মবর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। শান্তি ও সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ফারহান ভূঁইয়ার রনি নামে এক যুবককে আসামি করে আখাউড়া থানায় মামলা করা হয়েছে। নিহত শারমিন বেগমের মেয়ে রুমা আক্তার বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত রনিকে আজ আদালতে হাজির করা হবে। গতকাল আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের রহিমপুর এলাকায় এই ঘটনা হয়। 3 সন্তানের জননী শারমিন বেগমকে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনিয়াজ ভূঁইয়া শানুর ছেলে
ফারহান ভূঁইয়া রনি। চাঁদপুরে মেঘনায় জাহাজে 7 জনকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল। সকালে রাজধানীর সদরঘাট এলাকায় মানববন্ধন করেন তারা। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস বলেন, এই হত্যা ষড়যন্ত্রের অংশ কিনা খুঁজে বের করতে হবে। উস্কানি দিয়ে শ্রমিকদের খেপিয়ে তুলতে চায় একটি পক্ষ, তাই সাধারণ শ্রমজীবী মানুষকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। হত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করলে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা। বক্তারা বলেন, মেঘনা নদীর বিভিন্ন স্থানে জাহাজ গতিরোধ করে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি ও শ্রমিক নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটছে। তবে এভাবে হত্যার ঘটনা কখনোই হয়নি। নদীতে নৌযান শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তারা। 7 জন শ্রমিকের হত্যা যেভাবে বাংলাদেশের নৌযান সেক্টরে আতঙ্ক, ভীতি, বিক্ষোভ তৈরি করেছে, এই আতঙ্ক আর ভীতি বিক্ষোভ সকল শ্রমিক সেক্টরে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের চক্রান্তকারীরা শ্রমিক অঙ্গনকে আজকে উস্কানি দিয়ে আজকে পরিবর্তনের পক্ষে কাজে লাগাতে চায়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের জাহাজ নির্মাণ শিল্প অনেকটাই থমকে আছে। এর কারণ নির্মাতাদের আর্থিক ক্ষেত্রে জটিলতায় জড়িয়ে পড়া। এক্ষেত্রে সরকারের সহায়তায় শিল্পটি ঘুরে দাঁড়াতে পারে বলে জানান শিপইয়ার্ড মালিকরা। দেশের জাহাজ নির্মাণ শিল্প নিয়ে চট্টগ্রামের শামসুল হক হায়দরের পাঠানো 2 পর্বের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। বাংলাদেশে গড়ে উঠেছে দক্ষ জাহাজ নির্মাণ শ্রমিক। বিদেশি শ্রমিকদের তুলনায় এদের পারিশ্রমিক তুলনামূলক কম হলেও যা পায় তাদের সন্তুষ্ট। আবার এ খাতে ভালো কর্মসংস্থানও হচ্ছে বলে জানান শ্রমিকরা। এই শিপইয়ার্ডটা হওয়ার কারণে আমাদের এই এলাকার মানুষগুলো কাজ করতে পারতেছে। কাজ করে আমাদের উপার্জন যেটা হচ্ছে সেটা দিয়ে আমাদের মোটামুটি অনেক ভালো চলতেছে। বাংলাদেশে নির্মিত জাহাজের মান উন্নত ও নির্মাণ ব্যয় কম হওয়ায় এগিয়ে আসছেন বিদেশি আমদানিকারকরা। ফলে পর্যাপ্ত রপ্তানির সুযোগ এলেও তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে ভারী শিল্পটির পুঁজি সংকট উত্তরণে সরকারের নীতি সহায়তা চান জাহাজ নির্মাতারা। আমি প্রিন্সিপালটা পে করে দিব, আর পে করার পরে ইন্টারেস্টটা যদি আমাকে মাফ করে দেয় আর আমাকে একটা লো কস্ট যদি ফান্ড করে দেয় আমার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, আমার প্রজেক্ট ফাইন্যান্সিংয়ের জন্য, আমার কাছে তাতেই কিন্তু আমার শিপ বিল্ডিংটা ঘুরে দাঁড়াতে পারে। আমাদের দেশীয় প্রতিষ্ঠান যদি সে আমাদের টেন্ডার স্পেক এবং অনুযায়ী যদি তাদের কারিগরি সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা থাকে, তারা যদি এই কাজ আমাদেরকে টাইমলি ডেলিভারি দিতে পারে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও সে তাদেরকে সাধুবাদ জানাবে যে দেশীয় শিল্প আমরা বিকাশ ঘটাতে সহযোগিতা করতে পারছি। দেশের বন্দরসমূহ বিভিন্ন সংস্থা জাহাজ আমদানি করে থাকে। সেসব সংস্থায় বিদেশ থেকে জাহাজ আমদানির পরিবর্তে দেশে নির্মিত জাহাজ সংগ্রহ করা হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এ বিষয়ে মান ও নির্মাণ সময়ের উপর গুরুত্ব দেন বন্দর সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ফারহান ভূঁইয়া রনিকে আসামি করে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত শারমিন বেগমের মেয়ে রুমা আক্তার বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিউদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃত রনিকে বিকেলে আদালতে হাজির করা হয়। তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের রহিমপুর এলাকায় হত্যার ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত ফারহান ভূঁইয়া রনি স্থানীয় দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শানেওয়াজ ভূঁইয়া শানুর ছেলে বলে জানা গেছে। জানুয়ারির প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএডএম জাহিদ হোসেন। তবে বেগম জিয়া কবে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সেরকম কোনো সুনির্দিষ্ট তারিখ তিনি জানাতে পারেননি। এর আগে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে দলের নেতা, চিকিৎসক, নার্স সহ 15 জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। সেই মোতাবেক তাদের সবার জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে। সবশেষ গত 27 নভেম্বর খালেদা জিয়া আমেরিকার ভিসার জন্য ঢাকায় দেশটির দূতাবাসে যান।
2017 সালের 16 জুলাই সবশেষ যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের 18 অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডক্টর হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন। দেশে জাহাজ নির্মাণ শিল্প অনেকটা থমকে গেছে। নির্মাতাদের আর্থিক ক্ষেত্রে জটিলতায় জড়িয়ে পড়ার কারণেই এমন ঘটনা ঘটছে বলে বলা হচ্ছে। এক্ষেত্রে শিল্পটি ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা প্রত্যাশা করছেন শিপইয়ার্ড মালিকরা। দেশের জাহাজ নির্মাণ শিল্প নিয়ে চট্টগ্রামের শামসুল হক হায়দুরের পাঠানো 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। বাংলাদেশে গড়ে উঠেছে দক্ষ জাহাজ নির্মাণ শ্রমিক। বিদেশি শ্রমিকদের তুলনায় এদের পারিশ্রমিক তুলনামূলক কম হলেও যা পায় তাদের সন্তুষ্ট। আবার এ খাতে ভালো কর্মসংস্থানও হচ্ছে বলে জানান শ্রমিকরা। এই শিপইয়ার্ডটা হওয়ার কারণে আমাদের এই এলাকার মানুষগুলো কাজ করতে পারতেছে। কাজ করে আমাদের উপার্জন যেটা হচ্ছে সেটা দিয়ে আমাদের মোটামুটি অনেক ভালো চলতেছে। বাংলাদেশে নির্মিত জাহাজের মান উন্নত ও নির্মাণ ব্যয় কম হওয়ায় এগিয়ে আসছেন বিদেশি আমদানিকারকরা। ফলে পর্যাপ্ত রপ্তানির সুযোগ এলেও তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে ভারী শিল্পটির পুঁজি সংকট উত্তরণে সরকারের নীতি সহায়তা চান জাহাজ নির্মাতারা। আমি প্রিন্সিপালটা পে করে দিব, আর পে করার পরে ইন্টারেস্টটা যদি আমাকে মাফ করে দেয় আর আমাকে একটা লো কস্ট যদি ফান্ড করে দেয় আমার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, আমার প্রজেক্ট ফাইন্যান্সিংয়ের জন্য, আমার তাতেই কিন্তু আমার শিপ বিল্ডিংটা ঘুরে দাঁড়াতে পারে। আমাদের দেশীয় প্রতিষ্ঠান যদি সে আমাদের টেন্ডার স্পেক এবং অনুযায়ী যদি তাদের কারিগরি সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা থাকে, তারা যদি এই কাজ আমাদেরকে টাইমলি ডেলিভারি দিতে পারে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও তাদেরকে সাধুবাদ জানাবে যে দেশীয় শিল্প আমরা বিকাশ ঘটাতে সহযোগিতা করতে পারছি। দেশের বন্দরসমূহ বিভিন্ন সংস্থা জাহাজ আমদানি করে থাকে। সেসব সংস্থায় বিদেশ থেকে জাহাজ আমদানির পরিবর্তে দেশে নির্মিত জাহাজ সংগ্রহ করা হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এ বিষয়ে মান ও নির্মাণ সময়ের উপর গুরুত্ব দেন বন্দর সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, তাই দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনে যাবে বলে জানিয়েছেন যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রমে হাত দিয়েছে। গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসা নিশ্চিতে এই সরকার কাজ করছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। অন্যদিকে পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সজীব ভুঁইয়া। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আমরা যারা কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে ফিরে যাবে। শুভ বড়দিন আজ ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই দিনটি। বিভিন্ন গির্জায় ধর্মীয় আচার সহ দিনব্যাপী চলছে নানান আয়োজন। চট্টগ্রামের পাথরঘাটায় ঐতিহ্যবাহী পর্তুগিজদের নির্মিত জপমালার রানী গির্জায় পুরোহিত রেগান ক্লাইমেন্ট ডি কস্তার পৌরোহিত্যে বড়দিনের উৎসব পালিত হচ্ছে। বড়দিন উপলক্ষে খুলনার বিভাগীয় কমিশনার, কেসিসি প্রশাসক এবং বিএনপি নেতারা নগরীর বিভিন্ন গির্জায় কেক কাটা, ফুল এবং চকলেট দিয়ে শুভেচ্ছা বিনিময় করছে। সিলেটের সম্প্রতি ও শান্তির আহ্বানে উদযাপিত হচ্ছে বড়দিন। সকালে সিলেটের প্রেসবিটারিয়ান চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বরিশালে বড়দিন উপলক্ষে নগরের ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। এছাড়াও রংপুর, ময়মনসিংহ, মোংলা, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে বর্ণিল সাজে উদযাপিত হচ্ছে বড়দিন। ভারতে 3 বছর কারাভোগের পর 26 নারী, পুরুষ ও শিশুকে বেনাপোল চেকপোস্টে দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। গতরাতে ভারতের পেট্রোপল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বিজিবি, বিএসএফ, কাস্টমস, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। সকালে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কাজের আশায়
4 বছর আগে ভারতের মুম্বাই শহরে যায় তারা। পরে তাদের আটক করে মুম্বাই পুলিশ। দীর্ঘ 13 বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরবেন কুমিল্লার মুরাদনগর আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এই উপলক্ষে সচেতন এলাকাবাসীর ব্যানারে উপজেলার সদরে প্রেস ব্রিফিংয়ে কায়কোবাদকে বরণের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবগত করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ। 2004 সালের 21 অগাস্টের গ্রেনেড হামলা মামলায় পরিকল্পিতভাবে তৃতীয় চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাম সংযুক্ত করে। আওয়ামী লীগের অনুগত বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বর্তমান সরকার বিএনপির আন্দোলন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। রাজশাহীর বাঘা উপজেলার বাউসা স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মানিকগঞ্জে নির্মিত হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার স্পেশালাইজড হসপিটাল। সকালে সদর উপজেলার বেতিলা মেট্রো এলাকায় নাক, কান ও গলা রোগীদের ফ্রি ক্যাম্পের মাধ্যমে এই হাসপাতাল যাত্রা শুরু করে। দেশের খ্যাতিমান ক্যান্সার চিকিৎসক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু হানিফ সহ 40 জন সহকর্মী মিলে নিজস্ব অর্থায়নে এই হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন। এই হাসপাতালে সবার জন্য অল্প টাকায় সেবা নিশ্চিত করা হবে এবং দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মেহেদী হাসান নাদিম ও তার 3 সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অন্য 2 জন হলেন মোহাম্মদ শামীম মিয়া এবং আলমগীর কবির। পুলিশ জানান, গত রাতে মাসকান্দা বেসিক শিল্প নগরীতে নাদিমের বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় নাদিমের বাসা থেকে চাপাতি সহ দেশীয় অস্ত্র, 700 পিস ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য, প্রাইভেট কার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় নাদিম সহ তার 2 সহযোগীর বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে 2টি মামলা দায়ের করেছে পুলিশ। বিগত সরকারের রাজনীতিবিদ, আমলা, বিচারক, বিভিন্ন বাহিনী একটি দুর্নীতির জোট তৈরি করেছিল বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে চট্টগ্রামের একটি হোটেলে আইসিএমবি আয়োজিত মত বিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় আগামীতে অর্থনীতি কেমন হবে এবং শিল্প বাণিজ্য খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনাও তুলে ধরা হয়। সভায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন এবং অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজ ক্রিমিনালাইজেশন হয়েছে আমাদের দেশে, এবং এই নেক্সাস স্টার্টিং ফ্রম বিজনেস কমিউনিটি, ব্যুরোক্রেসি, এই নেক্সাসের মধ্যে কেউ বাদ ছিল না। Everybody was part of this nexus, settled, very, very settled. And its time has come to reconcile you as accounting professionals. What you very commonly do is reconciliation. উত্তর এক্সপ্রেস পুনরায় চালুর দাবিতে নাটোরের নলডাঙ্গা রেল স্টেশনে মানববন্ধন করেছে নলডাঙ্গা উন্নয়ন ফোরাম। সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত স্টেশন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, এই অঞ্চলের সাধারণ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের চলাচল ও পণ্য পরিবহন গুরুত্বপূর্ণ। এই ট্রেনটি বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। মানববন্ধনে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি, বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা অংশ নেয়। জনবল সংকটের কথা বলে গত বছর ডিসেম্বরে বন্ধ করে দেয়া হয় এই ট্রেনটি। বিজয় মাস উপলক্ষে নেত্রকোনায় শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাল মামুন খান রনের উদ্যোগে শহরের কোর্ট স্টেশনে নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লক্ষ্মীপুরের কমলনগরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে উপজেলার হাজির বাজার এলাকায় কমলনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরের কমলনগর প্রেস ক্লাবে এনটিভির সাবেক যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ স্মরণে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। 10 ডিসেম্বর খেলা শুরু হয়। এতে 24টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে তোরাবগঞ্জ ফয়সাল স্পোর্টস ক্লাব 3 ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ও হাজিরহাট দেলওয়ার স্টোর রানার্স আপ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। Several proposed travel dates being postponed, it has now been confirmed that BNP chairperson Begum Khaleda Zia will fly to London on 7th January. Party sources on Wednesday revealed that a 15-member delegation, including 7 doctors, would accompany her on this trip, according to media reports. The delegation includes Saida Sharmila Rahman, wife of Khaleda Zia's late son, Arafat Rahman Koko, her physician, Dr. AZM Zahid Hussain, Dr. Muhammad Enamul Haq Chaudhry, Tabit Awal, and her personal officer, ABM Abdus Sattar. Discussions about Khaleda Zia traveling abroad for advanced medical treatment began after the fall of Sheikh Hasina's Awami League regime on 5th August. Senior BNP leader Dr. AZM Zahid Hussain on Wednesday urged the interim government to identify common enemies and purge the administration of autocrats' collaborators to counter conspiracies and fulfill public expectations. He made the remark while addressing a discussion at the Jatiyo Press Club. Dr. Zahid alleged that the Awami League government had recruited thousands of its leaders and activists into law enforcement agencies, and the administration and many of them still retaining their positions. The BNP leader said country's people are unconditionally supporting and cooperating with the Dr. Muhammad Yunus-led government. He, however, said people should remain united to protect national interests. আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দূষরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে, আপনারা প্রতিরোধ করতে পারবেন না। দেশের মঙ্গলের জন্য আজকে ঐক্যের প্রয়োজন, ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। In a call for the medical community to play their due role in societal development, Jamaat Islami's Amir Dr. Shafiqur Rahman said that doctors have the power to create a more human nation. Doctors, if they want, can build a human nation, he said while addressing the National Medical Conference held at the China Friendship Conference Center in the capital on Wednesday. Shafiqur Rahman urged doctors to take the lead in building an ideal society, saying that an integral part of this process involves addressing internal inequalities within the country. There are inequalities in society in Bangladesh. Once inequalities are removed, the nation will progress, he added. স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটা বিপ্লব আসুক, এটা আমি প্রত্যাশা করি। এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার চাওয়া মাত্র 2টা। একটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে র্যাপিডলি গ্রোয়িং সায়েন্স হচ্ছে মেডিকেল সায়েন্স। এই জায়গায় আমরা বহু পিছনে, আমাদের অবস্থান কপি অ্যান্ড পেস্ট। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি। বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। Christmas Day is being celebrated on Wednesday with the festivity across Bangladesh and elsewhere in the world. Christians from different groups celebrate the festival amid festivity and religious fervor by offering special prayers, illuminating churches, and installing makeshift Christmas trees at homes, places of worship, and missions. Elderly people of the community attired in the outfit of a Santa Claus usually play with children and distribute gifts among them as part of a universal Christian practice. The day is a public holiday in Bangladesh. বড়দিন উদযাপনের খবর
উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করছেন এই উৎসব। রাজধানী 5 তারকা হোটেলগুলোতেও চলছে নানা আয়োজন। এবার চলুন পুরো খবরে। জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে সংস্কার কমিশনকে পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা। সকালে রাজধানী বিয়াম মিলনায়তনে এক প্রতিবাদ সভায় প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা এসব দাবি জানান। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে এবং 70 মার্ক না পেলে প্রমোশন পাবেন। পরীক্ষার মাধ্যমে পদোন্নতি এবং পদোন্নতির ক্ষেত্রে নতুন অনুপাত সহ বেশ কিছু সুপারিশ করতে পারে জনপ্রশাসন সংস্কার কমিশন। গত 17 ডিসেম্বর কমিশন প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলার পর থেকেই অসন্তোষ দেখা দেয় প্রশাসনে। এরই ধারাবাহিকতায় সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করে প্রশাসনের সাবেক ও বর্তমান আমলারা। কর্মকর্তারা অভিযোগ করেন, উপসচিব পদে 50% হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কিনা তা খতিয়ে দেখারও দাবি জানান তারা। সংস্কারের তো মূল টার্গেট রাষ্ট্র এবং জনকল্যাণ, তো রাষ্ট্র জনকল্যাণ কোথায় আছে? রেলেভেন্ট পিপল, রেলেভেন্ট এক্সপেরিয়েন্স নিয়ে তারা উপসচিব হবে না, মেধার ভিত্তিতে এগিয়ে থেকে তারা উপসচিব হবে না। যারা এটার সাথে রেলেভেন্স কম তাদেরকে আমাদের উপসচিব বানাইতে হবে। এটাই কি রাষ্ট্র কল্যাণ? প্রত্যেকটি নির্বাচনে প্রশাসন ক্যাডার একক দায়িত্ব পালন করে না। সেখানে পুলিশ ছিল, সেখানে সেনাবাহিনী ছিল, সেখানে কৃষি ছিল, সেখানে স্বাস্থ্য ছিল, সেখানে শিক্ষা ছিল, সেখানে বেসরকারি প্রতিষ্ঠানও ছিল। তো রাষ্ট্রকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে একটি ইউনিফাইড ক্রাইম করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্রটাকে তৈরি করা হয়েছিল। তাহলে যদি আমরা বলি জনপ্রশাসনের সংস্কার করব, তাহলে হোয়াই নট আদার ক্যাডার্স? সরকারকে অস্থিতিশীল করার একটা অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখানে আর কারো কোনো ইন্ধন থাকতে পারে না, সেটা দ্যাট ইজ এ বিগ কনসার্ন। এ সময় সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরীর পদত্যাগের জন্য 48 ঘন্টা সময় বেঁধে দেন তারা। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? যেহেতু আপনি এই কাজ করেছেন, এইখানে থাকার কোনো অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আশা করি অবিলম্বে আপনি পদত্যাগ করবেন এই সংস্কার কমিটি থেকে। বর্তমান বিধিমালা অনুযায়ী উপসচিব পদে প্রশাসন ক্যাডারের 75% এবং অন্য সব ক্যাডারের 25% কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়। সেক্ষেত্রে সংস্কার কমিশন 75% থেকে কমিয়ে 50% করার আলোচনা শুরু করলে মূলত অসন্তোষ তৈরি হয় আমলাদের মধ্যে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। জানুয়ারির প্রথমার্ধে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন একথা জানান। তবে যাত্রার সুনির্দিষ্ট কোনো তারিখ তিনি জানাতে পারেননি। এর আগে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে দলের নেতা, চিকিৎসক, নার্স সহ 15 জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। সে মোতাবেক তাদের সবার জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শেষ হচ্ছে। সবশেষ গত 27 নভেম্বর খালেদা জিয়া আমেরিকার ভিসার জন্য ঢাকায় দেশটির দূতাবাসে যান। 2017 সালের 16 জুলাই সবশেষ যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের 18 অক্টোবর দেশে ফেরেন তিনি। সে সময় তিনি যুক্তরাজ্যের ডাক্তার হ্যাটলি ব্যারির চিকিৎসা নেন। জানুয়ারি প্রথমার্ধে ওনাকে ইউকেতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলতেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কনফার্ম ডেট হয়নি। অন্য যারা যেগুলো লিখছে ওগুলো স্পেকুলেশনের উপর লিখছে, ঠিক আছে। শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, তাই দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনে যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রমে হাত দিয়েছে। গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসা নিশ্চিতে এই সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। অন্যদিকে পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সচিব ভূঁইয়া। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আমরা যারা কমিশনগুলো প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে ফিরে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। বিএনপি সবসময় এই দাবি জানিয়ে আসছে, সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়। বুধবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ মুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে। আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি। আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি যে ভারতের অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ করা উচিত। আমরা একটা ফ্যাসিস্টের হাত থেকে ফ্যাসিস্ট রুলারের হাত থেকে আপনার মুক্ত হয়েছি, সেভাবেই সেই আবেগ আছে। সেই সঙ্গে এখন তো আপনার গণতন্ত্রের জন্য আমরা কাজ করছি, সবাই কাজ করছে। প্রশাসন সহ সকল স্থানে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের সরিয়ে দিতে না পারলে ষড়যন্ত্র চলমান থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রেক্ষিত টেক্সটাইল সেক্টর শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। জাহিদ বলেন, পতিত আওয়ামী দোসরদের ষড়যন্ত্র রুখতে প্রথম দিকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো রাজনৈতিক দলের পিছনে পড়ে না থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের দোসরদের প্রতিহত করতে হবে বলেও জানান তিনি। অতীতে কোনো স্বৈরাচার ফিরে আসতে পারেনি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী স্বৈরাচারেরও ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দোসরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। আপনারা প্রতিরোধ করতে পারবেন না। দেশের মঙ্গলের জন্য আজকে ঐক্যের প্রয়োজন। ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। কাউকে যাতে চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়, দেশে চিকিৎসা সেবার মান সেই পর্যায়ে উন্নীত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে কথা বলেন তিনি। জনগণের সেবায় চিকিৎসকদের আরও নিবেদিত হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। বলেন, মানবিক দেশ গড়তে চিকিৎসকরা নেতৃত্ব দিতে পারলেও এজন্য সবাইকেই এগিয়ে আসতে হবে। সারা দেশ থেকে কয়েক হাজার চিকিৎসক যোগ দেন এই সম্মেলনে। বক্তারা ছাত্র জনতার বিপ্লবে শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানান। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটা বিপ্লব আসুক, এটা আমি প্রত্যাশা করি। এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার চাওয়া মাত্র দুইটা। একটা হচ্ছে, দুনিয়ার সবচেয়ে র্যাপিডলি গ্রোয়িং সায়েন্স হচ্ছে মেডিকেল সায়েন্স। এই জায়গায় আমরা বহু পিছনে, আমাদের অবস্থান কপি অ্যান্ড পেস্ট। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি। বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে।
এই দিনকে ঘিরে বিভিন্ন গির্জায় ধর্মীয় আচার সহ রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে দিনব্যাপী চলছে নানা আয়োজন। সাব্বির খানের তোলা ছবিতে আরাফাত ইসলামের রিপোর্ট। খ্রিস্টজাগ প্রার্থনার মধ্য দিয়ে দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। বুধবার সকাল থেকেই গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, সঙ্গীত পরিবেশন ও পবিত্র বাইবেল থেকে ভক্তদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে ধর্মীয় আচার পালিত হয়। ঈশ্বর মানুষ হয়েছেন, মানুষ যেন ঈশ্বরের স্বরূপ ফিরে পেতে পারে। দিনটিকে ঘিরে রাজধানীর বিভিন্ন গির্জা ও উপাসনালয় সাজানো হয়েছিল বর্ণিল সাজে। যিশুর জন্মস্থানের প্রতীকী সেই গোশালা সহ ছিল নানা উপস্থাপনা। তরুণ তরুণী থেকে শুরু করে নানা বয়সী ভক্ত ছাড়াও পরিবারের সঙ্গে শিশুরা এসেছিলেন প্রার্থনায় অংশ নিতে। আজকের দিনটার জন্য আমরা সারা বছর একটু অপেক্ষাই করি। প্রার্থনা দিয়ে আমরা শুরু করেছি, এরপরে বাসায় যাব, ফ্যামিলির সাথে একটু সেলিব্রেট করব। আমরা যেন সবাইকে সবার একাত্মা হয়ে আমরা এই পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবার জীবন সুখময় হোক, শান্তিময় হোক, সবাই একসাথে আনন্দ করব। মেরি ক্রিসমাস। এদিকে বড়দিনকে বরণ করে নিতে রাজধানীর 5 তারকা হোটেলগুলোতেও ছিল সাজ সাজ রব। বাহারি সব খাবারের আয়োজন সহ ক্রিসমাসের আবহাওয়া ফুটে ওঠে সর্বত্রই। আমার এখানে অনেক বেশি ভালো লাগছে। মেরি ক্রিসমাস। এখানে এসে অসাধারণ এক অনুভূতি, খুবই ভালো লাগে। এখন উৎসব মুখর একটা পরিবেশে ফ্যামিলি সবাইকে নিয়ে বেড়াতে আসলাম। এটা সবকিছুই অন্যান্য 5 স্টার হোটেল থেকে ডিফারেন্ট। বড়দিনে সবাইকে শুভেচ্ছা, অনেক ভালো লাগছে। বড়দিনে বাংলাদেশ সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, এমনটাই প্রত্যাশা করেন ধর্মযাজকরা। পৃথিবীতে শান্তি প্রয়োজন, তো আমরা বড়দিনে শান্তি কামনা করি, শান্তির জন্য প্রার্থনা করেছি আমাদের প্রার্থনা অনুষ্ঠানে। আর সেই শান্তিটাই যেন আমাদের সবার অন্তরে বিরাজ করে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে আজকের এই দিনে পৃথিবীতে আগমন ঘটেছিল খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের। তার সেই শান্তির বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক এবং মানুষে মানুষে ভেদাভেদ ও হানাহানি ভুলে গিয়ে শান্তি প্রতিষ্ঠা হোক, এমনটাই প্রত্যাশা ভক্ত অনুরাগীদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বৈষম্যহীন দেশ গঠনে ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে বড়দিনে কেক কেটে অনুষ্ঠান শুরু করেন রাষ্ট্রপতি। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্ম বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। শান্তি ও সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বানও জানান রাষ্ট্রপতি। তাবলিগ জামাতের বিভাজনের কারণে মাওলানা সাদের অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতপন্থী শিক্ষার্থীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা বিভেদ ও বৈষম্যের পরিণতি বলেও দাবি করেন তারা। দ্রুত বৈষম্য নিরসন করে দুই পক্ষের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এই সময় তাবলিগের জামাতের বিভাজন নিরসনে সমতা নিশ্চিত সহ 11 দফা প্রস্তাবনা দেন তারা। এছাড়া তাবলিগের কার্যক্রম এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে উভয় পক্ষের মুরব্বীদের আলোচনা করার আহ্বান জানান শিক্ষার্থীরা। নগদে নিবেদিত অর্থনীতির খবর। ভারত থেকে আমদানি করা 25,000 টন চালের প্রথম চালান আগামীকাল বাংলাদেশে এসে পৌঁছাবে। সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে চালবাহী ভারতীয় জাহাজটি। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে উন্মুক্ত দরপত্রে চুক্তির আওতায় 24,690 টন সেদ্ধ চাল কেনা হয়েছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় আমদানি চুক্তি করা চালের প্রথম চালান। মন্ত্রণালয় আরও জানায়, আমদানি করা চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম নামের জাহাজ বন্দরে পৌঁছানোর পর চালের নমুনার ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হবে।